একাত্তরের গণহত্যায় ক্ষমা চাওয়ার বিষয় এড়িয়ে গেলেন পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি ও সমঝোতা সই। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আজ আপিল নিষ্পত্তি। মঙ্গলবার শুরু হবে প্রচার। এবার গেম চেঞ্জার হতে পারেন নারী ভোটাররা। যেসব সমস্যাগুলো আছে সেগুলো যারা পূরণ করার মতো যোগ্য আমরা তাদেরকেই ভোট দিতে চাই। পোশাকের স্বাধীনতা, শিবিরের নির্বাচিত হলে সেও যেন সে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে। স্বাস্থ্যসেবা একদম ভঙ্গুর অবস্থায়, সে হলে স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিতের কাজ করব। অন সিট অন টেবিল নিশ্চিত করা, খাদ্যের যে মান সেটাকে উন্নত করা। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে বিকেলে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। প্রত্যাবাসনে প্রতিবেশীদের সদিচ্ছা জরুরি বলছেন বিশ্লেষকরা। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা, খানাখন্দে ব্যাহত যান চলাচল। দুর্নীতির কারণে রাস্তা নির্মাণে অর্থ অপচয় হয় 30% বললেন উপদেষ্টা। আশেপাশের দেশ, সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। দুর্নীতি কমালে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। পদ্মা ব্যাংকে আটকে আছে রাষ্ট্রায়ত্ত 2 বীমা কোম্পানি সহ 42 প্রতিষ্ঠানের আমানত। বাংলাদেশ ব্যাংকের সহায়তা ছাড়া অর্থ ফেরত দেওয়া অসম্ভব বলছে কর্তৃপক্ষ। গাজায় আগ্রাসন বন্ধ হলে ভেঙে পড়বে নেতানিয়াহু সরকার, ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন। জিম্মি উদ্ধারে অস্থায়ী সরকার গঠনের আহ্বান বিরোধী নেতার। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন দেশটির সফররত উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ক্ষমাসহ অমীমাংসিত বিষয়গুলো আগেই দুবার সমাধান হয়েছে বলে তিনি দাবি করেছেন। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে নিয়ে আলোচনা হয়। ইসহাক দারের দাবি, প্রথমত 1974 সালে এবং পরবর্তীতে 2000 সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশাররফের সফরকালে বিষয়গুলো সমাধান হয়। তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন। সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্সার মতো বিষয়গুলো উত্থাপন করে বাংলাদেশ। আর বৈঠক শেষে একটি চুক্তি এবং 5 সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও ইসলামাবাদ। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. এই বৈঠকের বিষয়ে আমাদের সহকর্মী আহমেদ রেজা খোঁজ খবর রাখছেন। একটু তিনি আমাদের সাথে যুক্ত আছেন, তার কাছে জানবো এই বিষয়গুলো। আচ্ছা রেজা, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে বিষয়টি বললেন যে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয় 2বার সমাধান হওয়া, এটি বলতে তিনি কি বুঝিয়েছেন এটি জানাবেন, আর বাংলাদেশ এই বিষয়ে কি বলছে? বৃষ্টি, এখানে ঠিক অমীমাংসিত বিষয়টি থেকে শুরু করি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয় বলতে যেটি বোঝায়, যেটি হচ্ছে 1971 সালের গণহত্যার যে দায়, সেটি আসলে পাকিস্তানকে নিতে হবে এবং সেটির জন্য ক্ষমা চাইতে হবে, সেটি একটি বিষয়। এবং একই সাথে 1971 সালের আগে মূলত পাকিস্তানিরা যে সমস্ত সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছিল, সেই সম্পদের ক্ষতিপূরণ বাংলাদেশকে দিতে হবে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু অমীমাংসিত বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় কিন্তু জড়িত ছিল। এবং বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক এই যে বৈঠকটি রাষ্ট্রমন্ত্রী পর্যায়ের, সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সবচেয়ে বড় প্রধান প্রশ্ন ছিল যে বাংলাদেশের এই গণহত্যার দায়ে, 1971 সালে মুক্তিযোদ্ধার গণহত্যার দায়ে পাকিস্তান আসলে ক্ষমা চাইবেন কিনা। সেখানে বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিষয়টি আসলে সমাধান হয়েছে 1974 সালে এবং 2000 সালের পরবর্তী সময়ে সেটি
ঠিক সেটি কিভাবে 1974 সালে ভুট্টো তিনি তখন বাংলাদেশ সফর করেছিলেন এবং সেটি আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সংস্থার মাধ্যমে যে একটি বন্দি বিনিময় কার্যক্রম হয়েছিল সেটির মাধ্যমে বলা হচ্ছিল যে সেই যে কার্যক্রমটি সেটি আসলে সম্পন্ন হয়েছে এবং এর পরবর্তীতে 2000 সালের পরবর্তীতে সম্ভবত 2002 সালে জেনারেল পারভেজ মোশাররফ তৎকালীন রাষ্ট্রপতি তিনি আসলে বাংলাদেশ সফর করেছিলেন এবং তিনি তখন এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং তিনি মূলত বাংলাদেশের যেই তিনি বলেছেন যে এই যে পূর্ব যেই ধরনের বিদ্বেষমূলক কিংবা অমীমাংসিত বিষয় রয়েছে সেটি ভুলে নতুনভাবে সামনে যাওয়াটাই হবে বিবেচনার বিষয়, সেটি তিনি আসলে প্রাধান্য দিয়েছিলেন। ঠিক একই সুরে কিন্তু আজকে 2025 সালে তিনি বলেছিলেন যে ইসলামের একটি বাণী টেনে তিনি বলছিলেন যে দুই ভাইয়ের মধ্যে বিভেদ থাকতেই পারে, তবে সেটি ভুলে সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে বিবেচ্য বিষয় হবে এবং সেটি আসলে তারা করতে চান। তবে একদম যে ক্ষমা চাওয়ার বিষয়টি সেটি আসলে তিনি এড়িয়ে গেছেন। তিনি মনে করেন গেছেন সেটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রেজা। ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি চলছে। গত 22 ও 23 আগস্ট এই 2 দিনে আপিল করেন 34 জন। আগামীকাল পর্যন্ত থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 26 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থীরা, যা চলবে একেবারে রাত 11টা পর্যন্ত 7 সেপ্টেম্বর। এর আগে কেউ হল কিংবা ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। প্রচার চালালে সেটি ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবেই বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করবে কমিশন। যদিও এর মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল ও সালাম বিনিময় শুরু করেছেন। এবার ডাকসু হল সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন। আমাদের সহকর্মী আল আমিন হক অহন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। আমরা একটু জেনে আসতে চাই অহনের কাছে বিষয়ে কি আপডেট আছে। অহন, আগেই জানাবেন যে পরিবেশ, আসলে নির্বাচনী পরিবেশ বা আমেজ কেমন দেখছেন, আর প্রার্থীরা অনেকেই তো বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেই সমস্যার কথাগুলো একটু দর্শকদের জানিয়ে দিবেন। সংবাদ সম্মেলন করে তারা সেই বিষয়গুলো জানাচ্ছিলেন, কি হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন করছেন অনেকেই, সেই কথাগুলো বলছিলেন। আর জমজমাট পরিবেশ, আমি যদি সেই দৃশ্য দেখাই, দেখবেন সংবাদ সম্মেলন হচ্ছে, গণমাধ্যম কর্মীরা সেই সব খবর সংগ্রহ করছেন এবং আশেপাশের যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারাও উকি মারছিলেন কি বলেন এই সব প্রার্থী যারা রয়েছেন। কিছুক্ষণ আগেও শিবিরের যে প্রার্থীরা আছেন তারা কথা বলছিলেন, তারা অভিযোগ জানাচ্ছিলেন অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন এমন কথা বলছিলেন। রিডিং রুমে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, যে কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এমন কথা বলছেন। তারা বলছিলেন এই নির্বাচন ঘিরে অন্তত 7 দিনের জন্য পরীক্ষা ক্লাস সেগুলো বন্ধ রাখা যায় কিনা। আবার বাম শিক্ষার্থী সংগঠনের যে ঐক্যজোট তারা সংবাদ সম্মেলন মাত্র করলেন, তারা অভিযোগে জানাচ্ছিলেন যে শিবিরের একজন প্রার্থী মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছেন, সেই প্রার্থীর প্রার্থিতা কেন বাতিল হবে না সেটি তারা বলছিলেন। ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ধর্মীয় উপহার সামগ্রী দিয়ে ভোটারদেরকে কাছে টানা যাবে না সেই কথাও তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখছিলাম যে পাল্টাপাল্টি যে অভিযোগ, এবং এর কয়েকদিন আগে এমন অভিযোগ কিন্তু আমরা দেখিনি। এখন পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই যারা প্রার্থী আছেন তারা সেই সব কথা বলছেন। কেউ বলছেন তাদের নামে দুর্নাম রটানো হচ্ছে, কেউ বলছে তাদের নামে দুর্নাম রটানো হচ্ছে। এই সব পাল্টাপাল্টি অভিযোগেই ক্যাম্পাস বেশ জমজমাট। তবে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষায় আছেন ভোটের জন্য, বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য অহন। এবার ডাকসু নির্বাচনে নারী ভোটাররা হতে পারেন গেম চেঞ্জার। মোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী, তাই নির্বাচনের ফলাফলে এই ভোট পছন্দের প্রার্থীকে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য অহন। এবার ডাকসু নির্বাচনে নারী ভোটাররা হতে পারেন গেম চেঞ্জার। মোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী, তাই নির্বাচনের ফলাফলে এই ভোট ব্যাংককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রার্থীরাও তাদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। গত 1 বছরের নানা বাস্তবতায় ভোটাররাও নানা দিক বিবেচনা করবেন। ডাকসু নির্বাচনে নারী ভোট ব্যাংক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 38তম ডাকসু নির্বাচন। এবার ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক তালিকায় আছেন 462 জন, এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাও।
এবারের ডাকসু নির্বাচনে ভোটার ৩৯,৭৭৫ জন। এর মধ্যে নারী ভোটারই ১৮,৯০২ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। ১৮টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটারও রোকেয়া হলে। তাই এবারের ডাকসু নির্বাচনে নারীরাই বদলে দিতে পারেন নির্বাচনের চিত্র। হলের যেসব সমস্যাগুলো আছে সেগুলো যারা পূরণ করার মতো যোগ্য, আমরা তাদেরকেই ভোট দিতে চাই। আমরা অবশ্যই চাই যে তারা আমাদের মেয়েদের জন্য অবশ্যই কাজ করুক, যেন আমরা আরও বেশি নিরাপদভাবে এখানে থাকতে পারি। নারী ভোটাররা হলের বিভিন্ন সমস্যার সমাধান চান। সেগুলোর অন্যতম আবাসন সংকটের সমাধান এবং মানসম্মত খাবার। আমাদের আবাসন স্থান নিয়ে সমস্যা, তারপর সুপেয় পানিরও ব্যবস্থা থাকে না। ইভেন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা হয়, আমাদের পুষ্টিকর খাবার থাকে না। বা আমরা চাইতেছি যে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ পোশাকের স্বাধীনতা, সেটা সব ক্ষেত্রে থাকতে হবে। যেটা শিবির রাষ্ট্রের জন্য, সেটা শিবিরের নির্বাচিত হলে সেও যেন সে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে, যে কেউ যে কোনো কিছু পড়তে পারবে। হলের যাতে সিট পাই, প্লাস হলের যাতে পরিবেশটা ঠিক থাকে। নারী ভোটারদের কথা চিন্তা করে প্রার্থীরাও সতর্ক, তাই তাদের ভালো মন্দের বিষয়গুলোকেও প্রাধান্য দিচ্ছেন তারা। কাজ হবে আমি যদি সুযোগ পাই, তাহলে হচ্ছে নারীদের আবাসন নিয়ে কাজ করা। কারণ নারী পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও নারীদের হলের সংখ্যা ছেলেদের সংখ্যা হলের অর্ধেকেরও কম। তো আবাসন সংকটে নারীরা সবচেয়ে বেশি পড়েন এবং তারাই সবচেয়ে বেশি ভালনারেবল হন। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্রথমেই আমরা নারীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করব। নারীদের হলগুলোতে তাদের স্বাস্থ্যসেবা একদম ভঙ্গুর অবস্থায়, সেই হলে স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিতের কাজ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী যদি ঢাকার কোনো প্রান্তে হয়রানি শিকার হয়, তারা যেন সাথে সাথে এই হটলাইনে বা হেল্পলাইনে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সহযোগিতা পাই, সেটি আমরা নিশ্চিত করব। স্টুডেন্টদের জন্য অন সিট অন টেবিল নিশ্চিত করা, খাদ্যের যে মান সেটাকে উন্নত করা এবং হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করা। সবকিছুর আগে ক্যাম্পাসে নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নারী ভোটাররা। ডাকসু নির্বাচনে ভোটার তালিকার দিকে তাকালে বোঝা যায় মোট ভোটারের অর্ধেকই নারী। সেখানে 18টি হলের মধ্যে নারী হল মাত্র 5টি। ফলে আবাসন সংকট নারীদেরই বেশি। এর বাইরে নিরাপত্তা আর হলে পুষ্টিকর খাবারের অভাব তো রয়েছে। ফলে নারীরা এবার ভোট দেবেন তাকেই যারা আশ্বাস নয়, এই সমস্যাগুলো সমাধানের যোগ্য। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম, আর মনোনয়নপত্র তোলা যাবে 26 আগস্ট পর্যন্ত। রাকসুতে 25টি পদের মধ্যে 23টিতে হবে নির্বাচন। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর। এর পরের দিন মনোনয়নপত্র প্রত্যাহার, আর চূড়ান্ত তালিকা 4 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। দীর্ঘ 35 বছর পরে আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর, সেটা ঠিকই আছে। তো আমরা ভিতরে একটু রিঅ্যারেঞ্জ করেছি এবং সেটা আমাদের যারা ছাত্ররা এবং তাদের সুবিধার্থেই করেছি। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন আগামীকাল। দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন। এনানীতে হোটেল বে ওয়াচ মিলনায়তনে অংশীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলন ঘিরে দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রমে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। আর মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তা নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেয়া 12 লাখের বেশি রোহিঙ্গা 26 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা। একদিকে আরাকান আর্মির দখল, অপরদিকে আন্তর্জাতিক স্বার্থের জটিল সমীকরণ। দুয়ে মিলে দিন দিন জটিল হয়ে উঠছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নিরাপত্তা ছাড়া দেশে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা। বিশেষজ্ঞরা বলছেন, এখন কেবল দ্বিপাক্ষিক বোঝাপড়ার মাধ্যমে এর সমাধান সম্ভব নয়, নির্ভর করছে প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণের উপরও। রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে সহকর্মী রিয়াজ রায়হানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। 2017 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা ও রাখাইনদের নির্যাতনে ঘর ছাড়তে বাধ্য হন তারা।
নিজ দেশে ফেরার বিষয়ে এখনো দ্বিধায় বিভক্ত রোহিঙ্গারা। এক পক্ষ চান যে কোনো মূল্যে ফিরে যেতে, অপরপক্ষ বলছেন জীবনের নিরাপত্তা ও মৌলিক চাহিদার নিশ্চয়তা ছাড়া ফেরার প্রশ্নই ওঠে না। Kalau Jaili Ara tu dian tidak di mana saja ni kan Ara citizenship dia bro, full equal right better mah Thara zindila solo zindila dia bro. Tole in bekum pala Ara dahulu dembian Ara desh. We are homeless and we don't have any ground to step our foot. So we went justing for our torture and genocide. They genocide us. Safety, security, dignity liyore, successful ekada solution liyore. Ara deshom maze jaibeilla boli ara assistance side. রোহিঙ্গাদের এই উদ্বেগের সঙ্গে একমত অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে ফেরত পাঠানোর আগে কিছু শর্ত পূরণ না হলে টেকসই হবে না প্রত্যাবাসন প্রক্রিয়া। 1995 পর্যন্ত একটা বড় অংশের রোহিঙ্গারা তখন মিয়ানমারে ফেরত গেছে, কিন্তু দেখা গেছে যে 90-এর দশকের শেষের দিকে এবং অন্যান্য সময় ওইখানে যেহেতু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, যতবারই তাদের সাথে সংঘাত হয়েছে বা তাদেরকে আক্রমণ করা হয়েছে, আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু করে তারা বাংলাদেশে এসছে। কাজে আমরা যখন বলি যে টেকসই সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান, 90-এর সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না। তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন এখন আর শুধু বাংলাদেশ ও রোহিঙ্গাদের ইচ্ছার উপর নির্ভর করছে না। একদিকে মিয়ানমার সীমান্তের বেশিরভাগই দখলে নিয়েছে আরাকান আর্মি, অন্যদিকে রাখাইন অঞ্চলে জটিল হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থ। এ যেমন রাখাইন রাজধানী সিটোয়ে বন্দর হয়ে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে সংযুক্তির প্রক্রিয়ায় আছে দিল্লি। আবার সিটোয়ে থেকে মাত্র 120 কিলোমিটার দূরের চকপি বন্দর হয়ে কুনমিং পর্যন্ত বাণিজ্য রুট তৈরি করছে চীন। রাখাইন স্টেট এখন সবচেয়ে বেশি আন্ডার কারেন্ট, সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত। চায়নার বড় সড়ো স্বার্থ আছে, কারণ চায়নার লিন্টারের আমার কথা না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের হচ্ছে এখন স্থাপনা হচ্ছে তার ডিপ সি পোর্ট। বিকজ মালাক্কাতে ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাউথ ইস্ট চায়না সিতে যে ধরনের হার্ডেল তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, সেগুলোর থেকে তারা জাস্ট শিফটেড দেয়ার ফোকাস টু দ্য ওয়েস্টার্ন মিয়ানমার, যেখানে তারা চক্রিয়ত তাদের ডিপ সি পোর্ট করেছে। সেটা থেকে তারা আনইন্টারাপ্টেডলি এখন ওভার দ্য বে অফ বেঙ্গল দে আর রিচিং ইন্ডিয়ান ওশান, আইং টু দ্য আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট। সেটা আমেরিকা জানে। এত সমীকরণের মাঝেও বেশ কয়েকবার আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বাংলাদেশের নীতি নির্ধারকদের, কিন্তু তাতে খুব একটা ইতিবাচক ফল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এখনো সুযোগ আছে প্রত্যাবাসনের, তবে এর জন্য বাংলাদেশকে নিতে হবে কৌশলগত কিছু উদ্যোগ। আসিয়ান কোনোদিন রোহিঙ্গা নাম শুনলেই কিন্তু শাটডাউন হয়ে যেত। এবারে ডেলিগেশন ইজ কামিং, is going to this is a big issue একটা। এটা আমি বলবো কি এটা হ্যাঁ, মিয়ানমার যদি শোনে কার কথা, ওই আসিয়ানদের কথাই শোনে, আর বাকি কারো পাত্তা দেয় না। ওইটা হলো ওদের একটা। আর চায়না ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু চায়নার সাথে কোনো সময় এরকমভাবে কিছু করিনি। মোটা দাগে আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটা আস্থায় নিতে পারবে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়। এর আগে অন্তত দুবার বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে রোহিঙ্গাদের, কিন্তু আবারও একই ধরনের নির্যাতনের শিকার হয়ে তারা ফিরতে বাধ্য হয়েছে বাংলাদেশে। তাই এবার অস্থায়ী নয়, বরং এর স্থায়ী সমাধান চান রোহিঙ্গারা। শরণার্থী জীবন থেকে মুক্তি চান, তবে তার আগে অন্তত জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত হয়, তবেই কেবল ফিরতে পারবেন নিজ ভূমিতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তিনি ট্রাইব্যুনালে আমাদের জন্য অপেক্ষা করছেন। মারুফ, আজ এ পর্যন্ত কয়জন সাক্ষ্য দিয়েছে, মামলাটির বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সেটিও আমাদের জানাবেন। এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 2 জন এবং 2 জনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং তারা ফরেনসিক বিভাগের দায়িত্বরত ছিলেন জুলাই আন্দোলনকালীন সময়। এবং তারা আজকে বর্ণনা করেছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের যেই নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কিভাবে আবু সাঈদকে হত্যা করা হয়েছিল, তার কী কী ইনজুরি ছিল, এই সকল বিষয় কিন্তু আজকে সাক্ষী কিন্তু তুলে ধরেছেন। এর ভিতরে যিনি ময়নাতদন্ত করেছিলেন রাকিবুল ইসলাম, ডাক্তার রাকিবুল ইসলাম, তিনি যেমনটা বলেছেন যে তাকে বারবার যে ময়নাতদন্তের রিপোর্ট তা পরিবর্তন করতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বারবার প্রেশার দেওয়া হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বারবার প্রেশার দিয়েছেন, আর ডিজিএফআই, এনএসআই থেকে, পুলিশ থেকে তাকে নানা রকমভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। তিনি সকল বিষয় কিন্তু তুলে ধরেছেন। তিনি যেমনটা জানান, আবু সাঈদের যে মৃত্যু হয়েছিল তার মূল কারণ ছিল যে গুলি করা হয়েছিল, তো সেই গুলির কারণে ইন্টারনাল হেমারেজ বলছেন, অর্থাৎ অভ্যন্তরীণ রক্তক্ষরণ, এবং সেই রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু
হয় বলে তিনি প্রথম প্রতিবেদনে উল্লেখ করেছেন বলে জানান এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রতিবেদনেও তিনি একই তথ্যের কথা জানান। এ কারণে তার সে সকল প্রতিবেদন গ্রহণ করা হয়নি। পরবর্তীতে তাকে মামলার হুমকি দিয়ে রিপোর্ট একটু পরিবর্তন করিয়ে একটি রিপোর্ট তার কাছ থেকে নেওয়া হয় এবং তিনি আদালতে কান্না করেন এবং বলেন যে তার ফ্যামিলিকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে, তাকে নানাভাবে হুমকি দিয়ে তার কাছ থেকে প্রতিবেদন আদায়ের চেষ্টা করেছিল তখনকার আইনশৃঙ্খলা বাহিনী এবং এখন কিন্তু তার জেরা চলছে এবং আরও দুজনের কিন্তু আজ সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। বিস্তারিত আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ মারুফ। জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরোলেও চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে এই দাবি তারা করেন। স্বজনদের অভিযোগ, তাদের সন্তানদের রক্তের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ 1 বছরে হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে অর্থের বিনিময়ে জামিন দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শহীদ পরিবারের স্বজনরা। বলেন দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে অপরাধীদের। বিক্ষোভে জুলাই যোদ্ধারা ও বিচার নিয়ে টালবাহানার অভিযোগ করেন। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা পাইয়া এখন আপনারা দুধ চুরি করতেছেন। ধিক্কার জানাই সেই সরকারকে, ধিক্কার জানাই উপদেষ্টা পরিষদকে। 1 বছর পরে কেন বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হচ্ছে? আমাদের সন্তানদের নিকৃষ্টভাবে হত্যা করেছে, তাদের বিচার নাই, আসামি ধরা নাই। এই আসামি ধরা নাই, ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ নেই। সাক্ষ্য গ্রহণ নিয়ে কি করবে, কাকে ফাঁসি দিবে? এই হুকুমদাতাদের আমরা পদত্যাগ না করিয়ে এই রাজপথ ছাড়ব না। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ যেন যাত্রী চালকদের নিত্যসঙ্গী। একে তো রাস্তার পিচ ঢালাই উঠে বড় বড় গর্ত তৈরি হয়ে বেহাল হয়েছে লাঙ্গলবন্দ সেতু, আর ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। আর তার উপরে কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ছোট বড় খানাখন্দের কারণে যানবাহনের ধীর গতি। ব্রহ্মপুত্র নদের উপর 1978 সালে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু। বন্দর আর সোনারগাঁও উপজেলাকে যুক্ত করেছে সেতুটি। এই ব্রিজ ছাড়া প্রায় অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অথচ 1 যুগেরও বেশি সময় ধরে জরাজীর্ণ অবকাঠামোটি। স্থানীয়দের অভিযোগ, মানসম্মত সংস্কার ছাড়াই জোড়াতালি দিয়েই ব্রিজটি সচল রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটি 2 লেনের, তাই 6 লেনের মহাসড়কের ভারী যানগুলোকে খানাখন্দে ভরা এই সেতুতে উঠতে হয় ধীর গতিতে। চাপ বাড়লেই লেগে যায় জটলা। আগে অনেকবার মেরামত করেছে, বড় মেরামত করেছে, বাট কোনো কাজই হইতেছে না এখনো পর্যন্ত। ওই প্রত্যেকদিন সন্ধ্যায় আপনার এখান থেকে যে প্রায় মুগরাবাড়ি চৌরাস্তা ছাড়া যায়, এখানে একটা নতুন ব্রিজ করা হোক কাশপুরের মতন, তাহলে আমরা চললে আরাম পাবো। এই পথে যেতে আরেক ভোগান্তি মেঘনা সেতু পর্যন্ত মহাসড়ক। বেহাল 2 পাশের বিটুমিন, টোল প্লাজার সামনের 2 লেনের প্রবেশ পথে গিয়ে ধীর হয়ে যায় গাড়ির গতি। প্রচুর ভেঙা, আর এখান থেকে আপনার মেঘনা পর্যন্ত উল্টা পথে সিএনজি অটোগুলি আসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। হাইওয়ে পুলিশ বলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নতির কাজ চলছে, ফলে গাড়ির চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম রুটে। এই মহাসড়কে আবার 2টা সংযোগ সড়ক আছে, ঢাকা সিলেট মহাসড়ক আর ঢাকা এশিয়ার মদনপুর থেকে যে রাস্তা গেছে, এই 2টা সড়কের অবস্থা বেহাল থাকার কারণে এই রাস্তায় যখন গাড়িগুলো প্রবেশ করার সময় গাড়িগুলো ঠিক মতো যেতে না পারার কারণে গাড়িগুলো টেল মহাসড়কে চলে আসে, যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা টেলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে এখানে যানজট তৈরি হয়। এই মহাসড়ক দুটোকে যানজট মুক্ত করতে হলে অনেক বিলম্বে এই কাজগুলোকে দ্রুত গতিতে করতে হবে এবং এই সেতুগুলোকে হয় সংস্কার এবং পুনরায় নতুন সেতু নির্মাণের কাজ ধরতে হবে। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানালেন, ব্রহ্মপুত্রের ওপর আরেকটি সেতুর নকশা প্রণয়ন চূড়ান্ত হয়েছে। দীর্ঘমেয়াদী যদি বলেন তাহলে এই ব্রিজটার পাশে আরেকটা নতুন ব্রিজের একটা ডিজাইন প্রণয়ন হয়েছে। সেই ডিজাইন মোতাবেক মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা ব্রিজ। সড়ক বিভাগের হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় 60,000 গাড়ি চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
দুর্নীতির কারণেই দেশে সড়ক নির্মাণে অপচয় হয় অতিরিক্ত ৩০% অর্থ, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে গাজীপুরের ঢাকা বাইপাস ১৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন তিনি। জানান, সড়ক নির্মাণে দুর্নীতি রোধের চেষ্টা করছে সরকার। এক্সপ্রেসওয়েটি চালু হওয়ায় গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে যানবাহন চলাচলে গতি পাবে, আর এতে রাজধানীর যানজট কমবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ৪৮ কিলোমিটার দীর্ঘ। রাস্তাঘাট আপনাদের জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন, তাহলে এইটাকে ২০ থেকে ৩০% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তর বঙ্গমুখী লেনে ৩টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেতু দিয়ে চলাচলের সময় একটি দুধবাহী ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণ করতে ব্রেক কষে ট্রাক চালক এবং তখনই পেছনে থাকে একটি কাভার্ড ভ্যান এবং ট্রাক একে একে এসে ধাক্কা খায়, আর চলাচল বন্ধ হয়ে গাড়ির জটলা দেখা দেয়। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে ১.৫ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ি এলাকার একটি যাত্রীবাহী স্লিপার বাস উল্টে ১০ জন আহত হয়েছে, এর মধ্যে এনসিপি নেতা ফারুক হাসানও আছেন। সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তর বঙ্গমুখী লেনে ৩টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেতু দিয়ে চলাচলের সময় একটি দুধবাহী ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণ করতে ব্রেক কষে ট্রাক চালক এবং তখনই পেছনে থাকে একটি কাভার্ড ভ্যান এবং ট্রাক একে একে এসে ধাক্কা খায়, আর চলাচল বন্ধ হয়ে গাড়ির জটলা দেখা দেয়। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে ১.৫ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ি এলাকার একটি যাত্রীবাহী স্লিপার বাস উল্টে ১০ জন আহত হয়েছে, এর মধ্যে এনসিপি নেতা ফারুক হাসানও আছেন। এলডিসি উত্তোলনের সময় পেছানোর দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বলছেন, উত্তোলনের সময় ২০২৬-এর পরিবর্তে ২০৩২ করা প্রয়োজন। এর পাশাপাশি নীতি কাঠামোতেও সংস্কার আনতে হবে। সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে চেম্বার অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, তড়িঘড়ি করে এলডিসি উত্তোলনের সিদ্ধান্ত নিলে শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর শঙ্কা আছে। যুক্তরাজ্য সহ ইউরোপে ১২% হারে শুল্ক আরোপ হতে পারে, আর পশ্চিমা দেশ রফতানি কমতে পারে ১৪% পর্যন্ত। পাওয়া যাবে না বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধাও। এছাড়া সহজ শর্তে পাওয়া ঋণের পথ বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। বলেন, এলডিসি উত্তোলনের পর দেশের তৈরি পোশাক শিল্পকে কঠিন প্রতিযোগিতায় পড়তে হবে, ওষুধ শিল্পেও নেতিবাচক প্রভাব পড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নেপাল, মালদ্বীপ, মিয়ানমার সহ বেশ কয়েকটি দেশ এলডিসি উত্তোলনের জন্য বাড়তি সময় নিয়েছে। প্রাইভেট সেক্টর আমরা সবাই মিলে করতেছি যে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা একটু পিছিয়ে দেওয়ার জন্য, যেটা ২০২৬ সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা ২০৩২ সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। পদ্মা ব্যাংকে টাকা রেখে বিপাকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, রাষ্ট্রায়ত্ত ২ বীমা কোম্পানি সহ অন্তত ৪২টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাওনা প্রায় ২৫০০ কোটি টাকা, যা ফেরত পাওয়া নিয়ে এখন চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হচ্ছে না। পদ্মা কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা না দিলে টাকা ফেরানো অসম্ভব। তবে ব্যাংক থেকে সহায়তা দেওয়ার চিন্তা করছে না কেন্দ্রীয় ব্যাংক। অনিয়ম, লুটপাট আর জালিয়াতির কারণে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই চরম সংকটে পড়ে সাবেক ফার্মার্স ব্যাংক। গ্রাহকের আমানতও ফেরত দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। সংকট কাটাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। ৭১৫ কোটি টাকার মূলধন যোগান দেয় এসব প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক, কিন্তু সংকটের কোনো সমাধান হয়নি। পদ্মা ব্যাংকে জমানো টাকা ফেরত পায়নি ব্যক্তি ও প্রতিষ্ঠান।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের 597 কোটি টাকা পদ্মা ব্যাংকে জমা রাখতে বাধ্য করে তখনকার চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর। সুদ আসলে যায় এখন 900 কোটি টাকা। মেয়াদ পূর্তির পরও সেই টাকা ফেরত দেয়নি ব্যাংকটি। টাকা ফিরে পেতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে কয়েক দফা চিঠি দিয়েছে সংস্থাটি। পদ্মা ব্যাংকের আসলে বেসিক্যালি ওই ধরনের কোনো অ্যাসেট নাই। তারা বলে যে তারা বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট চেয়েছে, বাংলাদেশ ব্যাংক সাপোর্ট করলে তাহলে তারা কিছু করতে পারবে, পরিশোধ করতে পারবে। একই অবস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির। মেয়াদ পূর্তির পরও পদ্মা ব্যাংকে রাখা 25.5 কোটি টাকা ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানটি। তিতাস গ্যাসেরও 102 কোটি টাকা আটকে আছে ব্যাংকটিতে। টাকা ফিরে পেতে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে দফায় দফায় চিঠি দিয়েছে প্রতিষ্ঠান দুটি। বারবার আমরা যোগাযোগ করতেছি, ওদের পত্র মারফত যোগাযোগ করতেছি, টেলিফোনে অনেকবার ওদের ব্রাঞ্চের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু ওরা রেসপন্স করতেছে না। পরবর্তীতে ওদের এমডি মহোদয়ের কাছেও অনেকবার আমরা 8-10 বার পত্র দিচ্ছি। ওরা বলেছে ওদের আর্থিক সংকট আছে, এখন সংকট কেটে গেলে ওরা টাকা দিতে পারবে। সরকারের 2 বীমা কোম্পানি জীবন বীমা এবং সাধারণ বীমার প্রায় 200 কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এর মধ্যে জীবন বীমার পাওনা 156 কোটি টাকার বেশি। স্থায়ী আমানত হিসেবে রাখা এসব টাকা মেয়াদ পূর্তির পর নগদায়নের জন্য কয়েক দফা চিঠি দিলেও তা আমলে নেয়নি ব্যাংকটি। ব্যাংক যখন স্টার্ট করেছিল ফার্মার্স ব্যাংক নামে, তখনই ডিপোজিটটা নেওয়া। টাকা প্রাপ্তির জন্য তো আমরা বারবার তাদের ব্যাংকে যাই, চিঠি দেই, তাদেরকে ডাকাই, এইভাবে প্রসেসটা চলছে, কিন্তু টাকা তো উদ্ধার হচ্ছে না। এছাড়া আইসিবি, চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ, পেট্রোবাংলা, বিপিসি, পিডিবি সহ অনেক প্রতিষ্ঠানের টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। বিষয়টি নিয়ে কথা বলতে প্রধান কার্যালয়ে গিয়েও ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া যায়নি। তবে টেলিফোনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা ছাড়া গ্রাহকের আমানত ফেরত দেওয়া সম্ভব নয়। এখন এটা মার্জার ছাড়া কোনো গতি নেই। লামসাম ভিত্তিতে কোনো টাকা দিয়ে কোনো লাভ হবে না। এখানে ব্যালেন্স শিটের উপর বেস করে স্পেসিফিক ওয়েতে কতটুকু লিকুইডিটি সাপোর্ট দিলে এই ব্যাংক টার্ন অ্যারাউন্ড করতে পারবে, সেভাবে এখানে লিকুইডিটি ইনজেক্ট করতে হবে। প্রাতিষ্ঠানিক গ্রাহকের আমানত ফেরত দেওয়ার বিষয়ে একটি রোডম্যাপ দিয়েছে পদ্মা ব্যাংক। সেখানেও তারল্য সহায়তার বিষয়টি উল্লেখ আছে। তবে পদ্মা ব্যাংকে আপাতত তারল্য সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদ্মা ব্যাংক থেকে যখন রোডম্যাপ পাওয়া গেছে এবং রোডম্যাপে তাদের লিকুইডিটি সাপোর্টের প্রস্তাবনা পেয়েছে, সেই প্রস্তাবনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা বলেছে পদ্মা ব্যাংকের বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে, একটা সামগ্রিক সিদ্ধান্তের পর এই সিদ্ধান্তটাই হবে। বিশ্লেষকরা বলছেন, পদ্মা ব্যাংকে রাখা আমানত ফেরত পাওয়া অনেকটাই অনিশ্চিত। তবে নতুন ব্যাংকে এতগুলো সরকারি প্রতিষ্ঠান কেন টাকা রাখলো সেটি বড় প্রশ্ন বলেও মন্তব্য করেন তারা। সরকারি প্রতিষ্ঠানগুলো টাকা ফেরত পাবে কোত্থেকে, যে ওরা যদি টাকা ফেরত না দেয়? আর ওরা তো টাকা ফেরত দেওয়ার অবস্থায় নাই, টাকাগুলো তো সব লোপাট হয়ে গেছে। এটা তো ডেফিনেটলি অনিশ্চয়তার মধ্যে। তো রেজিমের সময় আমরা দেখেছি যে পদ্মা ব্যাংক এগুলো কারো টাকা ফেরত দিতে পারছিল না। পদ্মা ব্যাংকে বাঁচিয়ে রাখার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। রিকভার করতে না পারে তাহলে টাকা তো ফেরত দিতে পারবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় আগ্রাসন বন্ধ হলেই ভেঙে পড়বে ইসরায়েলের সরকার, আর তাই গদি টিকিয়ে রাখতে গাজা সিটি দখলে নতুন করে বর্বরতার মাত্রা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক বাহিনীর সদস্যদের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেরিভের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এদিকে বর্তমান প্রশাসন জিম্মি উদ্ধারে ব্যর্থ হওয়ায় 6 মাসের জন্য বিকল্প সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির বিরোধী দলীয় রাজনীতিবিদ বেনি গান্টজ। একদিকে জিম্মি উদ্ধারের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, অন্যদিকে গাজায় চরম অমানবিক পরিস্থিতিতে তীব্র হচ্ছে আন্তর্জাতিক চাপ। এরপরও কেন উপত্যকায় আগ্রাসন বন্ধ না করে উল্টো বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু? দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, নিজের গদি টিকিয়ে রাখতেই নানামুখী চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বর্বরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে এরই মধ্যে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের দলগুলো। গাজায় অভিযান বন্ধ হলে একই পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির, বেজালাল এসমোরিসরাও। সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেরিভের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কট্টরপন্থী নেতারা জোট ছাড়লে ভেঙে পড়বে সরকার। এই আশঙ্কায় জিম্মিদের জীবন হুমকিতে ফেলছেন নেতানিয়াহু।
এমন পরিস্থিতিতে 6 মাস মেয়াদী অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়াহুর উপর নতুন করে চাপ বাড়িয়েছেন বিরোধী দলীয় নেতা বেনি গান্টস। বলেন, জিম্মি মুক্তির পাশাপাশি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন সংস্কারেও কাজ করবে এই সরকার। এছাড়াও 2026 সালের বসন্তের মধ্যেই ইসরায়েলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তিনি। এর আগে দেশের নিরাপত্তাকে তোয়াক্কা না করে নিজের রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দেওয়ার অভিযোগে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন গান্টস। আমাদের জিম্মিদের জীবন হুমকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে আমি নেতানিয়াহু, ইয়ার লাপিদ, লিবারম্যানকে আহ্বান জানাই, জিম্মিদের মুক্তি এবং আমাদের সেনাদের সহায়তার লক্ষ্যে সীমিত সময়ের জন্য অস্থায়ী সরকার গঠন করুন। 6 মাসের মধ্যে আমরা এই দুটি কাজ শেষ করে নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাব। সম্প্রতি চাপের মুখে গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন এমন দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও কাতার ও মিশরে দেশটির কোনো প্রতিনিধি পাঠানোর তথ্য পাওয়া যায়নি এখনো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।